আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। বয়স কত এখন? আব্দুল সালাম তুষার পুরো নামটা। বয়স 1982 আগস্টের 4 তারিখে মূলত জন্ম, আইডি কার্ডে আছে 1987 বয়স। হ্যাঁ, 41 বছর বয়স। শুরু করেন আপনি একেবারে ছোটবেলা থেকে, আমাদের সময় মাত্র 30 মিনিট। জি, আমার গল্পটার শুরুটা আমি শুরু করতেছি। আমরা 3 ভাই একত্রিত, একটা বৃষ্টির পরে, রাতে বৃষ্টি হয়েছে, সকালে 3 ভাইকে মা রেডি করে দিয়েছে। আমার তখন কতটুকুন বয়স হবে ঠিক হয়তো 4, 4.5, 5 বছর এরকম হবে হয়তো বা, ভালো মন নেই। তো আমার মনে আছে আমার কালো জুতো আর হলুদ রঙের মোজা ছিল, আর 2 ভাইয়েরই সাদা কেশ ছিল আর সাদা জুতা ছিল। তো আকাশ দিয়ে একটা বিমান উড়ে যাচ্ছিল, যুদ্ধ বিমান। তো 2 ভাইয়ের, আমরা 4টা ভাই এত মিল ছিলাম, এখনো মিল আছে। এক ভাই আরেক ভাইয়ের গলাগলি ধরে ধরে হাঁটা চলা, এইভাবে চলতাম। আমার বাবা একজন কীটনাশক ওষুধ এবং সারের ব্যবসায়ী ছিল, ইউরিয়া সার ডিলারশিপ ছিল। এখন তো আমাদের রাজবাড়ী আলাদা জেলা হয়েছে, কিন্তু আমার বাবা যখন সারের ব্যবসা করে তখন ফরিদপুর জেলা ছিল। তো আমার বাবার রাজবাড়ী জেলার 4 জন ডিলারশিপের একজন আমার বাবা ছিলেন, সারের ব্যবসা। তো পরবর্তীতে এরশাদ সরকারের সময় আসার পরে যখন ডিলারশিপ সিস্টেমটার কিছু পরিবর্তন হওয়ার কারণে আমার বাবা, তারই কিনা, আমি আমার এটা বাবার মুখের গল্প শোনা, আমি বলতেছি, আমি শোনা গল্প বলতেছি, এটা আমি দেখিনি। তো বাবার ভাইয়ের বউ আর কি একদিন নাকি বলছে যে একজন ব্যবসা করে আর একজন তো মাঠে খেটে মরে। এই কথাটা আমার বাবার মাইন্ডে আসার কারণে বাবা মানে ব্যবসা বাণিজ্যের চাবি সব বাবার দাদার কাছে দিয়ে উনি মাঠে নেমে পড়ে, প্যান্ট শার্ট খুলে। তো ওইভাবে ব্যবসায় আর যায় না। দাদা তাকে যতই বুঝাইলো কিন্তু সে বোঝে না, ভাইয়ের সাথে মাঠে কাজ করবে। এভাবে করে এক পর্যায়ে ব্যবসাটা শেষ হয়ে গেল। মাঠে কৃষিকাজটা সে মাঠাম জমি জমার কাজ কাম করতেছে, তা করতে ভালোই করছিল। পরবর্তীতে এক পর্যায়ে আমার বড় বোনের বিয়ে হয়ে গেল, এক পর্যায়ে মেজো বোনেরও বিয়ে হয়ে গেল। তখন ধীরে ধীরে কেন যেন উনি সংসার থেকে একটু অন্যরকম, মানে সংসার ছেড়ে যেন কেমন হয়ে গেছে। উনি মাঠের কাজ করে, মানে সকালে বাজারে চা নাস্তা করে তারপরে এসে কাজে যাবে, 10টা 9টা 10টার দিকে কাজে যাবে, দুপুরে আজান দিলেই কাজ থেকে চলে আসবে। এখনও ওই অবস্থায় আমরা ওইটাই। তো ওইভাবে করেই চলতেছি, এখনও চলতেইছি। তো বাবার কৃষিকাজ চলতেছে এইভাবে। এক পর্যায়ে আমাদের জায়গা সম্পদ আছে, আজও আছে, দাদাই রেখে গেছে। আমার বাবাকে একটু কিনে নেই, বরং বিক্রি করছে। আমার বাবা কিনে নিতে পারেন, কিন্তু আমার চাচা কিনছে। দাদার মানে তার বাবার কাছে পাওয়া থেকেও সে আলাদা কিনছে, আমার বাবা কিনতে পারেনি। তো কিন্তু আমার বাবার দাদার প্রতি, মানে তার বাবার প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা কাজ করতো, বা দাদা দাদুরও একটা ভালোবাসা তার প্রতি কাজ করে। আমার বাবা ছোট ছিল। ও এখানে বলে রাখি, আমার বাপ চাচারা 3 ভাই। বড় চাচা হারুনুর রশিদ আর মেজো চাচা আবু তাহের, আমার বাবা ছোট আবুল খায়ের। তো হারুনুর রশিদ চাচাকে ওনাকে পাকিস্তানি সেনাবাহিনী গুলি করে হত্যা করছে। তো ওই চাচি বাচ্চা গর্ভে ছিল, যে ভাই একটা ভাই ছিল, এখন আছে, উনি গর্ভে থাকা অবস্থায় চাচা তো মারা গেল। তো ওই চাচিকে, চাচার মৃত্যুর পরে ওই চাচিকে আমার বাবা বিয়ে করছে 15 আবার। আমার মা ছিল, আমরা 6 ভাই বোন থাকা সত্ত্বেও আবার 15 বিয়ে করে, এটা দাদার কথায় বিয়ে করে। তো পরে যাক একটা বোন ওই মায়ের গর্ভে আসার পরে আমার চাচি কেন জানো আমার বাবার সংসারটা করে নাই, সে তার বাবার বাড়ি চলে গেছে। তো পরে ওইভাবেই আমার বাবা 15 চাচি চলে যাওয়ার পরে আমার বাবা আমার মাকে নিয়ে আজও সংসার করতেছে। আমরা 6 ভাই বোন মায়ের ঘরে। এখন ওই বোনটা শখ, আর একটা বোন হয়েছে ওই মায়ের ঘরে, ওটা আমাদের বোন। 7 ভাই বোন মোটামুটি আমরা চলতেছি, আল্লাহ তাআলা ভালোই চালাচ্ছে। তো এক পর্যায়ে কেন আমার বড় ভাইয়ের চোখের সমস্যা ধরা পড়লো। কেন যেন মানে চোখের সমস্যা স্থানীয় ডাক্তার দেখানোর পরে ওনারা কোনো ভালো সলিউশন দিতে পারেনি। পরে ঢাকায় তখন সরার দিতে চক্ষু বিভাগ ছিল, এখন আছে কিনা জানি না, সম্ভবত নাই। তো নিয়ে আসলো এইখানে ওনারা দেখে, তখনকার সময় বাইরে যেদিন নিয়ে আসছে ভাগ্যক্রমে অস্ট্রেলিয়ান একজন ডাক্তার ছিল, উনি দেখে বলল যে আসলে আপনার তো অন্য ছেলেদের এই রোগটা আছে। তো আমার বাবা বলল কী ধরনের, ওইটা একটা জন্মগত রোগ, এই রোগটা হলে তো এই হয়। আপনি আত্মীয়ের মধ্যে বিয়ে করছেন? তো বলছে হ্যাঁ। আমার বাবা তার চাচাতো বোন বিয়ে করছিল। তো সেই কারণে রেটিনাইজিং পিগমেন্টোসা নামে একটা জীবাণু আছে, এটা পৃথিবীর সকল নারীরা বহন করে।
যখন হাজব্যান্ড ওয়াইফের ডিএনএ বা ব্লাডের কোনো একটা অংশ মিলে যায়, তখন এই জীবাণুটা মায়ের শরীর থেকে পুত্র সন্তানের শরীরে চলে আসে। আচ্ছা, আর যেই মানে ডিএনএর যেই অংশ দিয়ে কিনা ঢুকে, ওই অংশটাকে সে বিকলাঙ্গ করে দেয়। আচ্ছা, তো ওইভাবে আমাদের 4 ভাইকেই সেটা করছে। তো ডাক্তার যখন আমার বড় ভাইরে বলছে যে এটা ভালো হবে না, এটা এই রোগটা ভালো হবার নয়। তার মানে আপনারা 4 ভাই ব্লাইন্ড? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের ব্লাইন্ডটা আসলে কি ব্লাইন্ড বলবো, মানে আমি বাইক চালাতে পারি, আবার কিছুই করতে পারি না, মানে মুখস্থ চলা। আমার গ্রামের পথে আপনি হাঁটা চলা দেখলে বলবেন যে তো সবই দেখে, কিন্তু বাহিরের জগতে গেলে অসুবিধা। যেমন আপনার অফিসে আমি আসলাম এখন, খুবই অসুবিধায় আসছি, আবার যাব 2 দিন আসা যাওয়া করলে আপনি নিজেও বুঝতে পারবেন আমি দেখি না। ওকে, ইন্টারেস্টিং। ওকে, মানে এটা একটা রোগ আর কি। কিভাবে এই অসুখটার জন্য আমি জীবনের সর্বোচ্চ দৌড়াইলাম বাংলাদেশে, চেন্নাইতে অবধি। এটার চিকিৎসাটা নাই, পৃথিবীতে নাই। আচ্ছা, তো আমার চিকিৎসার মধ্যে ডাক্তার হারুনুর রশিদ, ঢাকা আই কেয়ার চক্ষু হসপিটাল। আপনার কত বছর বয়সে আপনি গিয়ে? আমার 27 বছর বয়সে, মূলত এই যে এখন মানে দৃশ্যমান হয়েছে 27 বছর বয়সে, কিন্তু আমার সমস্যাটা জন্মলগ্ন থেকেই ছিল। আমি যখন বাইসাইকেল চালাইতাম, হঠাৎ করে দেখতাম। 27 বছর বয়সে কি আপনি পুরোপুরি হারিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, হারিয়েছি, পুরোপুরি আগ হারিয়েছি। পর্যন্ত আপনি দেখেছেন? তার আগ পর্যন্ত আমি দেখছি। আমি 13 বছর চাকরি করছি। ওকে, মতিঝিলে 28 দিলকুশা আমি এটা চাকরি করছি। 80 মতিঝিলে জীবন বীমা টাওয়ারে 6 তলা আমি চাকরি করছি। আবার পল্টন মিতি গার্মেন্টসে আমি চাকরি করছি 8 মাস। তো যাই হোক, বলতেছিলাম, ডাক্তার হারুনুর রশিদ স্যার আমায় জানাইছিল যে এই রোগটার চিকিৎসা নিয়ে ইংল্যান্ডে গবেষণা চলতেছে, হয়তো 5-7 বছর 10 বছরের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু করোনার কারণে হয়তো আমরা পিছিয়ে পড়লাম কিনা, আমি আজ অবধি কল পাইনি। উনি বলছে চিকিৎসা যদি আসে আমি বাংলাদেশে অবশ্যই নিয়ে আসবো আর আপনাকে কল করবো, কিন্তু আজও কল যেহেতু করে না, হয়তো আসা নেই। তো বলতেছিলাম যে কথা ছিলাম, তো বড় ভাইয়ের চিকিৎসাটা এই পর্যায়ে যখন জানলো, বাবা তো মেনে নেয় নাই। আমার এত সুন্দর ছেলে, কেন এটা হবে, এটা কি বললো, ডাক্তার উপর খুব রেগে গেছে। রেগে গিয়ে উনি ওনার ছেলেকে নিয়ে গ্রামে চলে গেছে। কিন্তু আমার ভাইয়ের কাছে যখন আমি জানতে পারছি, বা আমরা অন্যান্য ভাইরা জানছি, তখন আমরা বিশ্বাস করছি এটা হতে পারে। কারণ ডাক্তার যারা ডাক্তারি করে তারা তো একদম মিশে মিশে হাওয়ার সাথে উড়ে উড়ে কিছু করে না। এরা কিছু তো শিখছে, এরা থেকে কিছু জানা আছে। এটা আমরা ভাইরা বোনরা মানলেও আমার বাবা মা মানতে রাজি না। তো তখন থেকেই বিশেষ করে আমি এবং আমার মেজো ভাই, যার যার মনে মনে ছিল, কিন্তু ধরন হয়তো আলাদা ছিল। আমি আমার মতন করে বাড়ি থেকে পালায় ঢাকা চলে আসছি, কারণ বাবা মা যেতে দেবে না। আচ্ছা, বাবা মার আমাদেরকে অনেক আদর করতো। আমার মা এখনো আমাকে যে ভালোবাসে, আসলে পৃথিবীর প্রত্যেকটা মা এরকমই হয়, বাবা এমনই হয়। তো বাবারটা বোঝা যায় না, কিন্তু মায়েরটা বোঝা যায়, উপলব্ধি করা যায়। এখন বুঝি, আমি বাবা হয়েছি তাই আমি বুঝি যে। তো ঢাকায় আসলেন? হ্যাঁ, ঢাকায় আসলাম। ঢাকায় এসে কোথায় থাকবো? আমি জানতাম গুপিবাগ মানিকনগরে আমার একটা মামাতো বোন থাকে, এটা জানতাম, কিন্তু কোন ঠিকানা কোথায় এটা জানতাম না। তো ঘুরতে 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 কোনোভাবে আমি কিছু করতে পারতাম। এভাবে রাত হয়ে গেছে, থাকবো কোথায় এই টেনশন এখন মাথায় কাজ করতেছে না। তো মানিকনগর বিশ্ব রোড থেকে মানিকনগর পুকুরপাড় নামে একটা জায়গা আছে, এইটুকুন রাস্তায় হয়তো 1/2 কিলোমিটার হবে বা তার কম হবে। এই পথ দিয়ে আমি 1 বার না 7 বার আপ ডাউন করলাম, মানে যাচ্ছি আর আসতেছি, যাচ্ছি, এইভাবে রাত্রে 11টা বেজে গেছে ঢাকা শহর। তো এর মধ্যে একটা দর্জি দোকানদার আমাকে ডাক দিল। আমি একটু সুন্দর ছিলাম ছোটবেলায়, এইটা পড়ি তখন। তো ডাক দেওয়ার পরে, বাবু তুমি দেখলাম অনেকবার এদিক দিয়ে যাতায়াত করতেছো, তুমি কোথায় যাবা? তো না, আমি কথা বলতে যে চোখে পানি চলে আসছে। তো বলছে আচ্ছা বলো, তুমি আমাকে বলো। ওনার দোকানে উঠে বসতে দিল। তো বললাম যে আঙ্কেল, আমি আমার দুলাভাইয়ের বাসা খুঁজতেছি, বোনের বাসা, মামাতো বোনের বাসা। তো দুলাভাইয়ের বাসা কত নাম্বার বাড়ি, মানে ঠিকানা জিজ্ঞাসা করছে, আমি আর বলতে পারিনি। তো বলছে বাড়ি কোথায় তোমার? তো আমি আমার ঠিকানাটা বললাম। বলার পর উনি বললো যে বহরপুর চিনি? আমি যে হ্যাঁ। তো আমার বাড়িটা ওইখানে, তোমার বাবার আমি চিনি, সারে ব্যবসা করতে? আমি যে হ্যাঁ। তো বলছে ঠিক আছে, তুমি আমার দোকানে রাত্রে থাকো। তো যে দোকানে থাকবো, টয়লেট এখন শাটার আটকানোর পরে শাটার নিচ দিয়ে সেরে নিও, মানে উনি ওনার ব্যবস্থা যেটুকু সেটুকু নামাই দিল। আমি রাত্রে ওনার দোকানটায় রইলাম, ঘুমাইলাম। সকালে যাক, উনি বাহির দিয়ে তালা লাগা যায় না, ভিতর দিয়ে আমাকে বলছে ব্যবস্থা করে রাখতে। তো আমি ভিতরে রইলাম। সকালে 8টার দিকে উনি আসলো, এসে বললো ভাতিজা তুমি নাস্তা করবো? তো আমি যে হ্যাঁ। তো যাক, উনি একটা মসজিদে নিয়ে হাত মুখ ধোলাই করতে দিল। ধোলাই করে বাথরুম সেরে এসে আমি নাস্তা করলাম। যাক, সেরে উনি আমাকে পরে পুনরায় ওনার মাধ্যমে উনি পরিচিত একজনকে দিয়ে আমার মিতি গার্মেন্টসে চাকরি দিল। আমি মিতি গার্মেন্টসে 8 মাস কাটিং সেকশনে চাকরি করলাম।
করে আমি যে ওনার মেসে ওনার রুমে আমার একটা বেড দিল, 355 টাকা বেড ভাড়া নিল। তা আমি থাকলাম 8 মাস। এর মধ্যে এক ভদ্রলোক আমাকে প্রতিদিন সকালে গার্মেন্টসে যেতে হলে তো গোসল করতে হয়, খুব ভোরে আমি গোসল করে যেতাম শীতের দিন। তো উনি বলছে, তুমি প্রতিদিন এত সকালে গোসল করো কেন শীতের দিন? আমি যে আঙ্কেল এখন না করলে তো আবার রাতে এসে করতে হবে, তাই এখনই করে যাই। কী করো? তো আমরা যে গার্মেন্টস চাকরি করি। তো উনি একটু রাগ হয়ে গেলো, বেটা তুই এত সুন্দর একটা ছেলে, তুই গার্মেন্টস চাকরি করবি কেন? তা আমি বললাম যে আঙ্কেল আমি গার্মেন্টস চাকরি করবো না, কী করবো? আমার তো কেউ নাই, আমি কিভাবে গার্মেন্টস চাকরি করবো, এই মানে অন্য চাকরি করব। তো বলছে, তুমি কোম্পানির চাকরি করবা? কোম্পানি? কি কোম্পানি? তো উনি বললো আর কি। তো আমি বলছি হ্যাঁ করবো। তোমার সিভিটা দিও। তো আমি ওনাকে আমার কাগজপত্র তৈরি করে দিলাম ওনাকে। দেওয়ার পরে 1 মাস পরে বুঝি উনি আমায় অফিস থেকে কল আসলো ইন্টারভিউ দিতে যেতে। তো ওইখানে যাই ইন্টারভিউ দিলাম। 27 জন সম্ভবত, যতদূর মনে পড়ে 27 জন আমরা ইন্টারভিউ দিছি, ওদের লোক লাগবে 1 জন। তো যাক আল্লাহ তাআলার হুকুমে আমি সেখানে সিলেক্টেড হয়েছি। সেখানে আমি 3 বছর কাজ করলাম। লিফটের মেকানিক্যাল টোটাল কাজটা আমি কিন্তু জানি, এবং মানে টোটাল ইলেকট্রিক সাইড তো ইনস্টল সব টোটালটা শিখলাম। 3 বছর শিখে বা কোম্পানির কলে বিভিন্ন জায়গায় যাই। এর মধ্যে আবার একটা ছেলে, ওর নামটা না বলি, তো ওর মাধ্যমে ও আমায় বললো যে তুষার ভাই, আপনি যেহেতু লিফটের কাজ জানেন, এখানে তো আমাদের লোক নিবে, ভালো টাকা স্যালারি হয়, আপনার পেপারস দেন, আমি ট্রাই করি। তো আমি পেপারসটা ওর কাছে দিয়ে আমি যাইনি, ওর দিয়ে দিছি। ও পুনরায় আমাকে একদিন আমার অফিস থেকে কল দিল যে ইন্টারভিউর জন্য। গেলাম, ওইখানে ইন্টারভিউ দিছি, সিলেক্টেড হয়েছে 3 জন, নিবে 1 জনকে, কিন্তু বেতনের সাথে আমার হয় না। তো আমি চলে আসছি। আমি যেখানে কাজ করছি সেখান থেকে সীমিত অল্প কয়েক টাকা বেশি, তো ওই টাকার জন্য আমি যেতে চাই না, চলে আসলাম। তারা ওইখানে পরে আমার বললো যে ঠিক আছে, ওয়েটিংয়ে রাখলো। চলে আসলাম। 9 মাস পরে তারা আমার আবার কল দিল। কল দেওয়ার পর আমি পুনরায় গেলাম, যে আমি ওইখানে আবার কাজ নিলাম। ওইখানে আমি 7 বছর কাজ করি। আর তো যাক চাকরি করতেছি। আর এর মধ্যে আমি আবার চোখের প্রবলেমটা গার্মেন্টসে যখন ঢুকছি তখনই মোটামুটি আমার ধরা পড়ছে, অত্যাধিক লাইট তো এখানে ধরা পড়ছে। তখন লায়ন্স চোখ হসপিটালে একজন ডাক্তার সর্বপ্রথম আমার চোখ দেখে, বিজয় সরণিতে। তো উনি দেখে বললো যে এই রোগটা, আমি পড়াশোনা যখন করছি ইংল্যান্ডে তখন এই রোগটা সম্পর্কে আমি পড়ছি, কিন্তু আমি এটা কখনো পাইনি, এই প্রথম। তোকে আমি ভালো করে দেখতে চাই, তুমি লায়েন্সে কাল সকালে আসো। তো আমি লায়েন্সে পরের দিন গেলাম। উনি একটু ডিটেলসে দেখে তো উনি বললো যে বাবা, তোমার সাথে কেউ আসে না? আমি বললাম না। অসুবিধা নেই স্যার, আপনি আমায় বলেন, আমি এটা নিতে পারবো। আমি এই রোগটা সম্পর্কে আরও অনেক আগে জানি, কেমনে আমার বড় ভাইদের আছে। তো উনি আমাকে ডিটেলসে বললো। তারপর আমি চাকরি করি, যা রোজগার করি, যেখানে যে ডাক্তারের কথা শুনি সেই ডাক্তারের কাছে চলে যাই, যদি ভালো হওয়া যায়। কিন্তু নিয়তির খেলা, আজও অবধি এ রোগের কোনো চিকিৎসা পাইনি। তো এর মধ্যে বলে রাখি, আমি যখন ঢাকায় আসি, আমি আমার নির্দিষ্ট তারিখটা মনে নাই, আমি একটু ব্যাগে যাচ্ছি, কিন্তু 2000 সালের রমজানের ঈদটা কত তারিখে ছিল আমার জানা নেই। ঈদের দ্বিতীয় দিন আমার একটা মামাতো ভাইয়ের বিয়ে। তো আমাদের সকলকে দাওয়াত দিচ্ছে, বড় মামার ছেলে, বড় ছেলে। তো বিয়েতে গেলাম, সবাই গেলাম, আমার বাবাও গেছে, সবাই বিয়েতে গেলাম, খুব আনন্দ। ওইখানে যে ভাবি, আমাদের ভাবি হবে, ভাবি অনেক সুন্দর মানুষ। তো ভাবিকে দেখতে গেলে, বিয়ের কবুল পড়ানোর আগে ভাবি দেখবে, একটা অন্যরকম ব্যাপার। একটু গেলাম, তো ওইখানে যে ভাবি দেখে পছন্দ হলে আমি বলছি ভাবির বোন নাই আছে। তো পাশে বসা ভাবির বোন, ছোট কিন্তু অনেক সুন্দর। তো আমি কেন যেন, আমি ঠিক জানি না আসলে, আমার ওই ধরনের মন ছিল, আমি কেন যেন বলে ফেলছি, মানে ফাজলামির ছলে আর কি বলে ফেলছি যে ভাবি তোমার বোনটা অনেক সুন্দর। আজকে কাজী সাহেব আসলে বললো তো 2টা বিয়ে একসাথে দিয়ে দিতে, আর ওরা আমার খুব ভাল লাগছে, ইচ্ছে করতেছে না কলেজটা খুলে বের করে ওরা ওইখানে ঢুকিয়ে রাখি। মানে এইভাবে আমি কথাটা বলে ফেলছি, কিন্তু আসলে আমি ওইভাবে কিছু বলি নাই। ওইটুকুন কথা, ছোট্ট মানুষটাও কিন্তু ছোট, তখন হয়তো বা 3 কি 4 পড়ে, এরকম একটা কিছু হবে, হয়তো বা 2, 3, 4 এর মধ্যেই পড়ে হয়তো বা, আমার ভালো মন নাই। তো যাই হোক, আমি এমনি ফাজলামি বলছি আর কি, কিন্তু ওইটা যে ছোট্ট মানুষটার ভেতরে ঢুকে গেছে এটা তো আর আমি জানি না। তো যাক, ওর বোনের সাথে আসলো, এর মধ্যে আরেকটু পাগলামি আমিও করে ফেলছি, মানে ফাজলামির মধ্যেই। সবাই গাড়িতে উঠে চলে আসতেছে, তো আমি দাঁড়ায় আছি। তো ভাবির মা বলতেছে,
যে কি ব্যাপার সবাই যাচ্ছে তুমি, আমি বললাম যে খালাম্মা আমি যাব না। বলে কেন? যে ও যাবে না তা আমিও থেকে যাব। তো উনি বললো যে ও তো ছোট মানুষ, পরে যাবে। আমি বললাম না এখন যেতে হবে। তো ঠিক আছে তুমি গাড়িতে যাও, ওরে পাঠাইতেছি। তো আমি এবার গাড়ি, এর মধ্যে গাড়িটা কিন্তু অলরেডি ওদের বাড়ি থেকে রোডে চলে আসছে, একটু ভেতরে তো রোডে চলে আসছে। আমি পরে এক জায়গায় গাড়িতে বসছি, এর মধ্যে ও আসছে ছোট একটা সে ব্যাগে ওর কাপড় চোপড় নিয়ে ও আসছে, যাক বসতে দিলে বসলো, আসতে আসতে এইটুকুনি। পরদিন ভাবিকে নিয়েই ব্যস্ত, ওর ওই মেয়ের কথা আমার মনে নেই। তা ওর ফিরানি হচ্ছে, মানে ওদের বাড়ির লোক আসছে নিতে। সেখানে আমার এক মামাতো ভাই বোনকে ওরই একটা চাচাতো মানে ভাবির একটা চাচাতো ভাই মুখে লবণ দিয়ে দিচ্ছে আর কি, লবণ দিচ্ছিল, মানে যেটা খাওয়াই দিতে গেছে আর কি, লবণ খাওয়াই দিবে। আমি মানে আমার আরেকটা খালাতো ভাই বলতেছে ওরা যখন এটা করছে তাহলে আমরা ওদের মেয়ে বোনকে খাওয়াই দেবো। ওরে যখন খাওয়াইতে আসছে আমার একটু কেন যেন মায়া লাগছে, ছোট মানুষ, আরও কেমন হবে লবণ। তো যখন ওরা ধরতেছে ও দিশ না পায় আমাকে এসে জড়ায় ধরতেছিল, ওইটুকুন বিষয় ওর ভালো লাগে এলো যে আমি ওকে সেভ করছি। তো এইভাবে সেভ করার কারণে ফিরানি টিরানি হইলো, মানে মাসখানি পরে এখন ও বৃহস্পতির স্কুল ছুটি হইলে ও আমার এখানে মানে ওর বোনের এখানে চলে আসে। তো প্রথম দিন যদি আসলে আমি তার জানি না, আমার মামা 2 দিন আসার পরে আমার মামা বড় মামা আর কি, আমি বাজার দিক যাচ্ছি আর মামা হইলো বাজার থেকে আসতেছে। তো আমার দিকে কিরে সালাম তুই কই যাচ্ছস? তো আমি বললাম যে মামা বাজারে যাই। তো বলতেছে বাজারে যাই তো তোর মামি খুঁজতেছে, তোর মামি খবর দিছে তোর তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। তো আমি বললাম, মামি আমার খুঁজতে কি জন্য মামা? আমি জানি না, তোর তাড়াতাড়ি আসতে বলছে, যাইতে বলছে। বাজারে না যাই 15 বাড়িতে গেলাম, যাই বললাম মামা এই বললো কি করব? তো বলছে তাহলে কি হয়েছে, তুই তাহলে ভালো কাপড় চোপড় পরে যা। তো আমি একটু ভালো কাপড় চোপড় পরে বাবু সাইজে গেলাম, নানা বাড়ি গেলাম। আমার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব 1.5 কিলোমিটার হবে হয়তো। সাইকেল নিয়ে গেলাম, যাওয়ার পরে আমি বাড়ির দিকে যখন ঢুকি মামা ওই ভিতর বাড়ি থেকে খেয়াল করছে হয়তো বা, আমি ঘরের দক্ষিণ সাইড দিয়ে ঢুকলাম, মামা উত্তর সাইড দিয়ে বের হয়ে রাস্তা মেন রোডের উপর একটা দোকান আছে, দোকানে এসে বসে রয়েছে। তো আমি ঢুকেই যে সাইকেল রেখে মামিরে বললাম, মামি ভালো আছেন? হ্যাঁ। কি খবর? তো মামা মানে একটু ইঙ্গিত দিচ্ছে বুঝি, মামি আমার দেখে হাসি দিচ্ছে। মামি আপনি আমার খুঁজছিলেন? হ্যাঁ খুঁজছিলাম। কে বলছে? মামা বলছে। আচ্ছা ঠিক আছে ঘরে যাও। তা আমি ঘরে ঢুকে ওরে দেখে আমি পুরা হতবাক, কি ব্যাপার। তো অনেকক্ষণ বসে ওর সাথেই কথা বলতেছে। পরে মামি এক পর্যায়ে, আমি বললাম বসো আমি একটু মামির সাথে কথা বলে আসি। আবার শুনলাম মামি কিছু বলবেন? বলবো, তুই যা কথা কও পরে। আমি আবার ওর সাথে কথা বলতে, ওইভাবে ওর সাথে কথা বলতে বলতে ওই দিন রাত্রে 11টা বেজে গেছে। আমরা দুজন কথা বলতেছি, এর মধ্যে ওনার মানে ওই ভাবি একবার এসে বলছে, ভাই আমার বোনটা ছোট, তুমি যে খুব বড় তা না, তুমি ছোট, কিন্তু এমন কিছু করো না যে তোমাদেরও সম্মান নষ্ট হবে, আমার বোনের বা আমাদেরও সম্মান নষ্ট হবে। আমি যে ওকে, আমি আসলে মনের কাছে ওরকম কিছু না, তো ছোট। তো ওইভাবেই কথা বলতেছি 11টা বেজে গেছে। এক পর্যায়ে ওই ভাবি খাবার দিল, খেয়ে দে তা আমারে ঘুমাইতে যাইতে বললো, ঘুমানোর ব্যবস্থা দিল। অন্য আরেক মামার ঘরে একটা মামাতো ভাই আছে, ওসমান নাম, ওর কাছে যাই শুইলাম, আর ওরা ওর মধ্যে। পরের দিন আবার কথা হইলো এভাবেই, মানে এরপর থেকে শুরু হইলো কি, প্রতি বৃহস্পতির ও আসতো, ও না আসলে আমি যেতাম। আচ্ছা, এইভাবে চললো। মানে ব্যাপারটা এমন পর্যায়ে গেল, তখন ওই ভালো লাগায় কাজ করতেছে না, কেন যেন ওরে না দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা, মানে ওকে না দেখলে যেন আমারও আর কিছু ভালো লাগে না, মানে কোনো কিছুই করতে পারতেছি না। এক পর্যায়ে আমি নিজে বুঝতে পারতেছি তখন আমার একটা ব্যাপার আমার আছে, আমি যেটাই করি না কেন আমার পরিণতিটা আগে মনে হয়, যেটা যে আমি করতেছি পরিণতি আমার কি হবে। যে কোনো কাজ করতে গেলে আজও অবধি পরিণতিটা আগে চলে আসে। তো আমি বুঝে ফেলাম ওর আগ্রহ আমার আগ্রহতে একটা মনে হলো এটা ভুল হয়ে যাচ্ছে। তো ওর কাছ থেকে ফিরতে চাইলাম, পরে এমন একটা পজিশন হলো মনে হয় যেন আত্মহত্যাটা করবে, এই ধরনের একটা কিছু মনে হচ্ছে। মানে ও এতটা পাগল হয়ে গেছে। মানুষ ছোট হলো কেন ব্যাপার এমন হয়েছে আমি জানি না। তখন স্বাভাবিক ওকে থামায় রাখার জন্য আমি একটু মানে যাচ্ছে আর কি, ওকে এইভাবে করতে করতে চলে গেল 5 বছর। 2000 সাল থেকে 2005 সালের 4 সালে
মানে ওই স্কুলে যেত, স্কুলের পথে কিছু ইপটিজিং হতো বাখারাদের কারণে। তো ওর বাবা মা চিন্তা করছে ওরে ছোটোবেলায় বিয়ে দিয়ে দেবো। এখন ওর বাবার সিস্টেমটা হয়েছে আমার সাথে, মানে আমার বাবার সাথে কথা বলছে। আচ্ছা ওর বাবা প্রথম আমার বাবার সাথে কথা বলছে, আমার বাবা তো ওনাকে পাত্তা দেয় না। আচ্ছা একবার না 4 বার উনি ট্রাই করলো, বাবার কাছে কোনোই না পাওয়াতে ওর মা আমার মায়ের সাথে ট্রাই করলো। ওকে, কিন্তু মেয়ের বয়স কত তখন? তখন হয়তো 6-7 পড়ে, তখন হয়তো বা এরকম আসলে এই বিষয়গুলো আমার ভালো মনে নেই, মানে এরকমই হবে। আচ্ছা যাক, তখন ওর কিন্তু মোটামুটি বিয়ের বয়স হয় নাই, হয়তো বড় জোর মানে 12-13 বছর এরকমের মধ্যে। আমার মনে হচ্ছে এখনো বিয়ের বয়স ওর হয় নাই, আমারও হয় নাই। তো ওর মা যখন আমার মাকে বলছে, আপা আমরা একটা কথা বলে রাখি, ওরা দুইজন জানে এতই পাগলামি, আমরা একটা কথা বলে রাখি। এর মধ্যে আমার বড় 2টা ভাই আবার বিয়ে করছিল না, জি তো এটা আরো প্রধান আমার দিক থেকে। তো যখন মানে আমার মায়ের সাথে ওর মা কথা বলছে, তাও ওনারা একবার না 4 বারই, ওনাদের সিস্টেমটা প্রত্যেকটা 4 বার ট্রাই, 3 বারও করে না, 4 বার ওনারা ট্রাই করলো, হইল না। ওনার যে আমার যে ভাবি মানে মামাতো বউ, ওই ভাবি আমার বড় বোনের সাথে, ওদের বড় বোন আমার বড় বোন, মানে 2 বড় বোন একসাথে কথা বললো, কিন্তু আমার বড় বোন ওনাকে কোনোভাবে অ্যালাউ করে না। আমার সামনেই একদিন ঈদের দিন খেতে বসা, মানে আমাদের বাড়িতে উনি আসছে এই বিষয়ে কথা বলতে, ঈদের দিন যে রাত্রে খেতে বসা উনি আমার বড় বোনকে বলছে, বড় বোন ওনাকে কিছু কথা বলছে, মানে আমি এক পর্যায়ে আসলে নিতে পারিনি, লজ্জা আমি নিচে উঠে গেছি। উনি খেতে বসা কথাগুলি যেন আপা ওনাকে বলছে, আমি বুঝতেছি যে উনি না পারতেছে প্লেটটা রেখে বা নলাটা রেখে উঠে যেতে, না পারতেছে বসে থাকতে, এতটা অপমান করতেছে। তখন আমার মনে হলো যে আমার জন্য আজ এই পরিণতি ওনার হতে হলো। আমি নিজে খাওয়া ছেড়ে উঠে চলে গেছি। তো যাক, পরে ওনারা তারপরে উনি ট্রাই করছে আর 2 বার, হইল না। এক পর্যায়ে আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। তো অনেকদিন মন খারাপ, কোনো কিছুই করি না, মন খারাপ। এর মধ্যে আমার ফুফাতো ভাইয়ের বউ, বড় ফুফাতো ভাইয়ের বউ, আব্দুর রহমান ভাইয়ের বউ, ওনাকে আমি বিষয়টা বললাম, ভাই উনি আমার বললো, ভাই তোর কি হয়েছে? তো আমি বললাম যে ভাবি এই ব্যাপার, জানি আমার বিয়ের বয়স হয় নাই, কিন্তু কেন জানি ওর জন্য আমার ভাল লাগে না। তো বলছে আচ্ছা আমি দেখতেছি। তো উনি ভাইকে না বলে ওনাদের বাড়ি থেকে ওই বাড়ি হয়তো 3 কিলো হবে, উনি চলে গেছে। সত্যি যাবে আমি এটা ভাবি নাই। গিয়ে ওই ভাবির কাছে যায়, মামাতো ভাইয়ের বউর কাছে বলছে, দেখেন আমরা তো বড়, আমরা তো ছোট না, আমরা বড়, ওরা তো ছোট, কি হয়েছে না হয়েছে জানি না, বিয়ে শাদী এগুলো আল্লাহর হাত, জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাত, কিন্তু আপনারা আটকায়েন না, মিশতে দেন, দেখি কি করা যায়। আর সালাম তো এত খারাপও না যে একেবারে মান সম্মান ডুবাবে, এই ধরনের না, আমি যতদূর জানি, তো মিশতে দিয়েন। তো বলছে যে ভাবি আমরা তো অনেক ট্রাই করলাম এইভাবে, কিন্তু ওনারা তো করতেছে না, এখানে আমার তো বোন। তো তখন আপনার দৃষ্টিশক্তি আছে? হ্যাঁ। ওকে। তো এই পর্যায়ে আমার কোনোভাবেই মানে ভাবি করে এক পর্যায়ে বলেছে ঠিক আছে, সামাজিকতার মধ্যে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। ওকে। তো ওই সুযোগটা পাওয়াতে আমি আবার 15 ভাবির কাছে জেনে আসলাম মামা বাড়িতে। কিন্তু ও যে এই বাড়িতে ওই দিন আসছে আমি জানি না। ও আমার ছোট মামির রান্নাঘরের চুলার দরজায় এলো, লাকড়ি ঠেলতেছে, বসে আছে এখানে। আমি পিছন দিক দিয়ে আইসা ওর পিছন সাইডটা দেখে আমি ওর চিনে ফেলছি। ওরা আমি চিনে, এখন আমি ওর সামনে যে কি বলে মুখোমুখি হবো আমার মাথায় কাজ করতেছে না। মানে কি বলবো, এতদিন পর আমি ওর কি বলবো? তো আমি আস্তে করে 1 পা 2 পা করে পিছনে মনে হয় যাচ্ছি যে সরে যাব, এর মধ্যে ও সোজা উঠে দাঁড়া বলছে পালাচ্ছেন কেন, মানে একদম সোজা বসা থেকে উঠে দাঁড়াই বলতেছে পালাচ্ছেন কেন। তো না বললাম যে না পালাচ্ছি না, আসলে কি যে বলবো আমার ভাষা নেই, আমি পারতেছি না। তো বলছে শোনেন, পারবেন না কেন? যে জানি না। তো বলছে যে একটা কিছু, আপনি তো বেকার, আকার হয়ে যান, তবে এটা সম্ভব। পড়াশোনা তো গেছে, তো আকার হয়ে যান, তাইলেই দেখবেন সম্ভব। ওর কথাটা যেন একটা শক্তি হয়ে দাঁড়াইলো।
আমি পড়াশোনা তো শেষই ওইখানে। তো ওইখান থেকে পুনরায় আমি গোপনে বাবা মাকে না বলে কাউকে না বলে, আমি যেদিন বাড়ি থেকে পালাই, আমার মেজো ভাই আমাকে হয়তো দেখছে, আউন্স করতে পারছে যে আমি যাচ্ছি, কাউকে না বলে আমি পালায় ঢাকায় চলে আসি। আইসা হয়তো ওইভাবে ঢাকা অবস্থানে গার্মেন্টস চাকরি করি, তারপর রহমান কোম্পানিতে চাকরি এভাবে করি। এদিকে তার জন্য তো বিয়ে টিয়ে ঠিক করতেছে, আমি ওর সাথেই করে কোনোভাবে ফ্যামিলিকে ম্যানেজ করতে পারি না। এক পর্যায়ে একদিন আমি ওকে বলেই ফেললাম যে দেখো চলো আমরা দুইজন মিলে বিয়ে করি। তো আমায় বলে ফেললো যে দেখেন এটা আমার পক্ষে সম্ভব না, আমি আমার বাবা মায়ের মুখে চুনকালি দিতে পারবো না, যদি জয় করে নিতে পারেন আমি আছি। আর ওর বাবা, আমি একদিন পরে সাহস করে ওদের বাড়িতে গেলাম এত কিছুর পরে ওর বাবা বলল যে বাবা আমার একটা সম্মান আছে, আর তোমার সাথে আমার মেয়ে দিব না কেন, তুমি দেখতে কোন দিকে খারাপ, আমি অবশ্যই দিব, কিন্তু তুমি তোমার বাবা অথবা মা অথবা বড় দুইটা বোনের একটা বোন অথবা বড় দুইটা ভাইয়ের একটা ভাই, এই 6 জন লোকের একটা লোককে নিয়ে আমার বাড়িতে আসবা। তারা এই 6 জনের একজন যদি বলে যে আপনাদের মেয়েটা আমার এই ভাইয়ের জন্য নিব, আমার মেয়েকে আমি সারা জীবন তোমার জন্য রেখে দিব, প্রয়োজনে আমার মেয়ের কোনোদিন বিয়ে দেব না, যদি পারো তবে আমার বাড়িতে বাবা আইসো, নয়তো বাবা না আসলেই খুশি হই। আমি যে ওই যে ফিরত আসলাম, না পারতেছি ভাইদেরকে ম্যানেজ করতে, কারণ ভাইরা তো বিয়েই করে না তখন, না পারতেছি বোনদেরকে ম্যানেজ করতে কোনোভাবেই, মানে বাবা মাকে তো, মাকে বললে মা বলতে আচ্ছা আমি দেখতেছি, তোর আব্বা তো যে রাগী মানুষ, আব্বাকে খুব ভয় পাইতাম। তো এইভাবে চলতেছে, কিন্তু কোনোভাবে আব্বা মা বাবাকে ম্যানেজ করতেছে না। আবার এর মধ্যে বড় মানে আমাদের সম্পর্কের কাটিং হয়ে দাঁড়াইছে আমার মেয়ে বড় বোন কোনোভাবেই আমাদের এই সম্পর্ক মানতে রাজি না। ওকে, কেন যে উনি এটা করতো আমি জানি না, আজও আমি জানি না। আসতেছে সেই জায়গায়, তো বড় বোনও কোনোভাবে রাজি না, আর বাবা যে মা বইলে যেটুকুন রাজি করবে, ওই বড় বোনের কথা হইলো যে না এটা সম্ভব না, বড় দুই ভাইয়ের আগে কিসের এগুলি, ওরে বাড়ি থেকে তাড়ান। তো এক পর্যায়ে বাবা, মানে বোনের চাপ হোক আর বাবার ব্রেনে হোক বা আমার মানে উত্তেজনায় হোক, বাবা ওই যে আপনার চিনবেন কিনা, গাছ কাটা, গ্রাম দেশে খেজুর গাছ কাটার জন্য লম্বা সেন বানানো হয়, 2 হাত 1.5 হাত হয়, একটা খুব ধারালো হয় ওগুলি। বাবা বালু দিয়ে ওইটা ধার করতেছে, কেন? আবার জবাই করে দিবে আমাকে। আপনার বাবা? আমার বাবা। তো ওই সেনটাকে ধার দিচ্ছে আর নিজের হাতে টেনে টেনে দেখছে পশম কাটতেছে কিনা। বাবা যখন এটা মানে করতেছে আমি তখন একটু ভয় পেয়েছি, যে উনি তো, আমি ওনার সন্তান, উনি চাইলে তো এটা পারেই, তাই না, আমাকে হত্যা করতে বা জবাই করে দিতে এটা পারে, উনি ওনার এটা আছে। তো আমি একটু ভয় পেয়ে ওই দিনই মানে এই করলাম যে না, আর এই বাড়ি আমার জন্য না। তখন ওর বিয়ের জন্য ওরা একবারে প্রস্তুত, ওরা রেডি হয়ে গেছে, বিয়ে দিয়েই দিবে। আমি তার বাড়িতে পারলাম না ম্যানেজ করতে। এর মধ্যে বলে রাখি, পিছনে যাচ্ছি একটু, আমার মেজো আপাকে যতবার বলতাম, মেজো আপার কথা হইলো আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখতেছি, বাবুদের পরীক্ষা শেষ হলেই আমি তোর নিয়ে ওই বাড়িতে যাব। আবার বাবুদের পরীক্ষা শেষ হলে গেলে আচ্ছা ঠিক আছে ভাই তোর দুলাভাই বিদেশে যাবে, তো যেয়ে নেক, তারপর আমি একটু অবসর হবো, আমি যাব। মানে এরকম একটা কিছু কাজ দিয়ে উনি আমাকে পিছাইছে, কিন্তু উনি আমাকে কখনো ভীষণ আদর করে। আজও আমার এই পৃথিবীতে আমাকে মনে হয় আমার মেজো আপা আমাকে যত বেশি আদর করছে বা করে, কেউ এরকম করে কিনা আমি জানি না, আমার জানা নেই। আমার মায়ের ভালোবাসাটা তো আলাদা একটা বিষয়, মায়েরটা তো আলাদা, ওটার সাথে অন্য কারোটা তুলনা করা যাবে না। তো আমার মেজো আপা এত আদর করতো, গেলে এমন আদর করতো, আর আমাকে এইভাবে বুঝায় সুন্দর একটা সান্ত্বনা দিয়ে সলিউশন দিয়ে আমার পাঠিয়ে দিত। তো যখন এই পরিস্থিতিটা আমি বাবার কাছে দেখলাম, বাবার এটা, তখন আমি বাড়ি থেকে ওই যে গেলাম, আর ফিরি না, যা আর আসবো না এই বাড়িতে। তো যাক কোনো একদিন আমার রাতে, আমার তখন ফোন ছিল না, তখন তো ফোন অ্যাভেলেবেল না, আমার ফোন ছিল না, পাশে একটা ফোন ফ্যাক্সের দোকান থেকে সবসময় কথা বলতাম। গ্রামে আমার একটা মামাতো ভাইকে আমি টাকা দিতাম যে ভাই এরকম কি খোঁজ খবর আমাকে একটু জানায়। তো আমার ওই দোকানে ফোন দিছে, ফোনওয়ালা আমাকে জানাইছে ওর আগামীকাল বিয়ে, মানে এরকম একটা 2005 সালের মে মাসের 12 তারিখ বৃহস্পতিবার ওর বিয়ে। আমি শুনে, তখন আমি রহমান কোম্পানিতে চাকরি করি,
আমি ফোনটা পেয়ে অফিসে ফোন দিয়ে বললাম যে আমার ইমার্জেন্সি আছে, আমার একটু বাড়িতে যেতে হবে। ওই রাতে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে কাউকে কিছু বলতেছি না, কিন্তু আমার মানে পরিস্থিতিতে মা বুঝতে পারছে। কিন্তু বোনের কথা হলো যে এখন ওর বাড়ি থেকে নামাও। আপনাকে? হ্যাঁ, বোন আমি গেছি এই খবরটা যেন উনি কীভাবে জেনে গেছেন জানি না আমি। উনি রাজবাড়ী শহরে, ওনার স্বামী সেনাবাহিনীতে চাকরি করতো, উনি রাজবাড়ী শহরে ভাড়া থাকতো। তো উনি কিভাবে জেনে গেল? সকালে উনি এসে গেছে, এসে এক কথা, ওকে বাড়ি থেকে বের করা। তো আমি আবার এর মধ্যে চোখের ডাক্তার দেখাচ্ছি বারবার, দেখে আমাকে একজন ডাক্তার, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নাই, উনি পিজি হসপিটালের ডাক্তার ছিল বঙ্গবন্ধু মেডিকেল কলেজের, উনি মারা গেছে। আমি একটা পত্রিকার মধ্যে ওনার এটা পাইছিলাম। তো ওই স্যার আমাকে বলছে তোমার যে প্রবলেম, তুমি একটা বিয়ে করো, তো তোমার একদিন চোখের প্রবলেম মানে সমস্যা গভীর হতে হতে তোমার এক সন্তানটা বড় হয়ে যাবে। তা আমি স্যার এইভাবে বললাম, আমার ফ্যামিলি মানবে না, আপনি লিখে দেন। তো ওনার প্যাডে এই গল্পটা লিখে দিছে। এইটা আমি ওই মুহূর্তে বের করে আমি বোনের হাতে, বাবু এটা কী লিখছে, তুমি একটু পড়ে আমার মাকে শোনাও। আমি বললে তো মা বুঝবে না, তুমি পড়ে শোনাও। মার সামনেই উনি, আমার পরিষ্কার এখনো মনে আছে, আমার ভাইগনা ভাগ্নি দুইজনে দাঁড়ানো এখানে, আমার বোন ওইটা না পড়ে টান দিয়ে কয়েকটা ফালা ছিঁড়ে চুলায় ঢুকাই ফেললো। আমার আর মুখে কথা নেই। তখন কি করব? ওর বিয়ে, ওই দিন ওর বিয়ে। আমি ব্রিফকেসটা, আমি আবার সবসময় লাকিস ইউজ করতাম তখন, তো লাকিসটা আমি ঘরে রেখে আমি আমার ওই পোশাকে ওইভাবে বের হইলাম। আমি সাইকেল নিব, সাইকেলটা দিচ্ছে না। তখন পায়ে হেঁটে রাস্তায় গেলাম, যে আমি আমার একটা খালাতো ভাইকে ফোন দিলাম, মিজান ওর নাম, তার নামটা না বললেই না। তো মিজানকে ফোন দিলাম, ভাই তুই কই? তো বলে যে আমি তো অমুক জায়গায় নানু বাড়ি আসছি, আপনি কই? আমি যে ভাই আমি তো নানু বাড়ির দিকে আসতেছি, তুমি একটু আগায় আসো। তো ও আসছে, তো একটা সাইকেল নিয়ে আসছে। সাইকেল নিয়ে আসার পরে ওর সাইকেলে করে আমরা ওইখানে গেলাম। এইখানে যে একটা ঘটনা ঘটছে, মানে সেটা একটা নাটকীয়, মানে এটা কারো জীবনে, আমার জীবনে হয়েছে, হয়তো অন্য জীবনে হতে পারে, গল্পের মতন, সিনেমার মতন। ওর সাথে যখন ওই বাড়িতে গেলাম, মানে ওদের বাজারের পাশে ওদের বাড়িটা, বারাবাগপুর নামে বাজার আছে, ওই বাজারটার পাশে ওদের বাড়ি। তো ওর বাড়ির মানে বাজারে যখন পা দিলাম, ভালো মানে একদম পরিষ্কার আবহাওয়া। ওদের ওই বাজারে যাওয়ার পরে কোত্থেকে যে আকাশে এত বৃষ্টি আসলো বা মেঘ আসলো আমার জানা নেই, আর এত বাতাস, ধুলায় যেন পুরাটা অন্ধকার হয়ে গেছে পৃথিবীটা। আর এটা মানে সে যেন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে আমার মনে হচ্ছে। তো সাইকেলটা আমরা ওইখানে একটা গ্রিলের দোকানে রেখে আমি বললাম যে তুই এখানে থাক না, আমার পিছে আসতে পারস, কাচ্ছা আপনি যান। আমি বাজার থেকে নেমে হাঁটতে হাঁটতে ওদের বাড়ি চলে গেছি। হয়তোবা আমাকে দূর থেকে ওরা দেখছে আমার ধারণা, আর ওর বিয়েটা অনেক আয়োজনে হয় নাই। আমি একদম সোজা যে আগে যেভাবে যেতাম, আমি অনেক এরকম গেছিলাম যে ঢাকা থেকে চাকরি করতাম, ঈদে মানে বাড়িতে যেতাম, তো ওদের বাড়িতে স্টে করে যেতাম আর কি। ওদের বাড়িতে যাওয়ার সময় রাতে, যত রাতেই হতো, ওদের এখানে একটু দেখা করে বা সকালে যাই, যে কোনো একটা দেখা করে তারপর চলে যেতাম। আমি একদম আগের যাওয়ার মতন ওইভাবে গিয়ে ওদের ঘরের দরজায় দাঁড়াইলাম। কোনো লোকজন কেউ নাই, নীরব নিস্তব্ধ, আর প্রচুর বাতাস, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি, আকাশ, বৃষ্টি পড়ে নাই। এমনি আমি দেখলাম ওদের সুপারি বাগানের মধ্যে চারটা কি পাঁচটা ছেলে চেয়ার টেবিল নিয়ে বসা, আর একটা হলুদ রঙের বেবি ট্যাক্সি, এখন ওইটা নাই বেবি ট্যাক্সি, এই বেবি ট্যাক্সিটা দাঁড়ানো। আমি দেখে বুঝতে পারতেছি এটা কি বিয়ে বাড়ি না কি। এমনি বাড়িটা খুব পরিপাটি, পরিষ্কার। তো দরজাটা আমি ধাক্কাও দিলাম, কিন্তু দরজার ভেতর থেকে লাগানো, কোনো সারা শব্দ নেই। কেন জানি আমার মনে হলো যে আমার খবরটা ভুয়া, এই বাড়িতে কোনো শব্দ নাই, লোকজন নাই। আমি ওর ফিরত বাজার আসলাম। আমি বাজারে আসতে দেরি, আর দেখি ওই বেবি ট্যাক্সিটা ঘুরে অন্য একটা রোড, ওই আমি যে রোড আসছে এই রোডে না, অন্য সাইড দিয়ে ওই বাজারে চলে আসছে। বাজারে আসছে, এখন ওইটা দেখে এর মধ্যে ওই আমার মামাতো ভাই মিজানকে আমি দেখলাম। তখন আমি শিওর হয়েছি ঘটনা তো সত্য। এর মধ্যে বেবি ট্যাক্সির ভিতরের দিক তাকায় দেখি লাল শাড়ি পরা তো সে বসে আছে। তার মুখটা আমি দেখতে পাই না, কারণ বেনারসিতে ঢেকে রাখছে মুখটা। আমি বুঝে ফেলছি ও। আর মিজান আমার পাশ দিয়ে দৌড়ে যায়, অটো বেবিতে উঠে বলছে দ্রুত বেবিটা টানেন, প্রবলেম আছে। তখন মানে এই বলতে না বলতে আমি সাইকেলটা গ্রিলের দোকান থেকে বের করে
সাইকেলে উঠবো, কোত্থেকে এত বাতাস আসছে যে আমি সাইকেলে উঠতে পারতেছি না। যে যাক, তারপরেও যুদ্ধ করে সাইকেলে উঠলাম। সাইকেল যে শহরের বাড়িতে বা এমনি ভ্যান রিক্সা চালা যেভাবে দাঁড়া হয়ে ওইভাবে চালাচ্ছি, কিন্তু সাইকেল নিয়ে আমি সামনে আগাতে পারতেছি না। আমি বাতাসটা আসতেছে পূর্ব দিক থেকে, আমরাও যাচ্ছি পূর্ব দিকে। মানে একটা কত বড় চাপ, সাইকেল যেন উড়ায় রাস্তার নিচে নামায় দিচ্ছে, এমন পরিস্থিতিতে কোনোভাবে সাইকেল নিয়ে যেতে পারতেছি না। এইভাবে ভেবিতে ও তো ইঞ্জিনের গাড়ি যাচ্ছে, আমরা যখন ছুটে মানে ওই বাজার থেকে এইভাবে যেন বাতাসের সাথে লড়াই করে হাফ কিলো বা তার একটু কম হবে এইটুকুন যাওয়ার পরে ইপিলিপি একটা গাছ, অনেক মোটা একটা ইপিলিপি গাছ একদম ধুম করে ভেঙে আমার সাইকেলের সামনে পড়লো, যে আর হয়তো বা কয়েক সেকেন্ডের জন্য আমার গায়ের উপরে বা আমার সাইকেলে পড়ে নাই। সাইকেলের ব্রেক করার আগে সাইকেল বাতাসের বেগে অটোমেটিক দাঁড়ায় গেছে। তখন আমি কি করব? আমি সাইকেল থেকে পড়ে গেছি। তো আমার ওই খালাতো ভাইটা সাইকেলটা ধরে আমাকে ধরে দাঁড় করাইলো, আমিও দাঁড়াইলাম, বা ও সাইকেলটা ধরে উঠে আমরা গাছটা পার করলাম। সাইকেলটাকে আমরা নিজেরা পার হয়ে আবার সাইকেল চালাবো, তখন ও সাইকেল চালাচ্ছে, আমি বসছি। ওঠার পরে আলাদিপুর ব্রিজ নামে একটা জায়গা আছে, একটু অনেকটা খাড়া ব্রিজের ঢালটা, ওই রাস্তা থেকে মেন রোড, হাইওয়ে রোডটা অনেক উঁচা। ওই ঢাল দিয়ে যখন ওদের গাড়িটা উঠে গেল আর আমাদের সাইকেলটাও যেন ওইখানে গেল, ওদের গাড়িটা হাইওয়ে রোডে উঠলো আর আমার সাইকেলটা হাইওয়ে রোডে উঠার বাকি। এইটুকুন সময় ঝড়টা চলে যায়, একদম পশ্চিম আকাশে সূর্য উঠে গেছে, পরিষ্কার আবহাওয়া, কি সুন্দর একটা রৌদ্র। তখন ওদের গাড়ি, ইঞ্জিনের গাড়ি, সেই গাড়িটা তো চলে আসতেছে। আমি বাইসাইকেলে উঠে যে এত জোরে সাইকেল চালায়, ওই বেবিটার কাছাকাছি এসে ডাক দিলাম যে দাঁড়াও করতে চেষ্টা করলাম বেবিটাকে। আলাদিপুর থেকে যারা আমার ফ্রেন্ডরা আস্তে আস্তে জানবেন বা যারা চেনে, আলাদিপুর ব্রিজ থেকে কল্যাণপুর ব্রিজ কয়েক কিলোমিটার পথ হয়তো সবাই জানবেন, 2 কিলোর মতন হবে। এত দূর অব্দি আসছি, অনেকবার বলছে এখানে বেবি দাঁড়া করানোর জন্য, তারা দাঁড়া করায় নেই। মেয়েটার বোধহয় শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেছে। কত বছর আগের গল্প এটা আপনার? এটা 2000 সালের সম্পর্ক। 2005 সালে। আপনি বিয়ে করেছেন কত সালে? আমি যে 2020 সালের জুলাই মাসের 9 তারিখে বিয়ে করছি। 15 বছর কি তার জন্য ওয়েট করছেন? হ্যাঁ, আপনার আজও ওয়েট করি। আপনার স্ত্রী জানে? আমি স্ত্রীকে সব বলে দিছি, কারণ অন্য কারো কাছে শুনলে একটা গ্যাঞ্জাম হবে। আমি জানি কেউ না কেউ বলে দিবে। আপনি বিয়ে করার পর তার জন্য ওয়েট করেন? যোগাযোগ হয়েছে আপনার সঙ্গে তার? এখন আর হয় না, কিন্তু তার বিয়ের 7 বছর পরে আমার সাথে একদিন যোগাযোগ হয়েছিল। সে কি আপনাকে লাভ করে? হ্যাঁ, সেই 7 বছর আগে। আসলে কি, এটা কি করা উচিত? প্রথম কথা হচ্ছে, এটা কি করা উচিত? তার তো এটা আসলে করা উচিত না। গুরু, আমি একটু বলি, এটা আমার বিবেক আমাকে বলে, আমার বিবেক আছে ইনশাআল্লাহ। তো আমি তার সাথে কথা বলি আর তাকে বলছি, তোমার কোনো প্রবলেম হলে তুমি আমার কাছে চলে আসবা। জানেন গুরু, 2005-এ যখন ও চলে গেছে, আবার যখন তার সাথে আমার কথা হয়েছে, আমি ওকে বলছি, তোমার জন্য আমার দরজা সারা জীবন খোলা থাকবে। আমার বাবা আমাকে আলাদা ঘর করে দিছে, আমি ঘরের দক্ষিণের দরজাটা খুলে রাখতাম, আমরা চাপা দিয়ে রাখতাম, খুলে রাখতাম, ভিতরে আটকাইতাম না। এইভাবে খুলে অপেক্ষা করতাম যে সে একদিন আসবে, হয়তো সে আসবে। আপনার স্ত্রী জানার পরে কি বলে? না, এখন স্ত্রী জানার পরেও বললো যে এখন সে যদি আসে নিবা। আমি বললাম যে হ্যাঁ নেব। আমাকে কি করবা? তুমি থাকবা। তো সেটা কি সম্ভব? জানো, শোনো, সত্যি কথা, ও কোনো দিন আসবে না। এটা আমার ভালোবাসাকে আমি বলি, আমি শুধু ভালোবাসাকে সম্মান করি, কারণ আমি ওকে তো ভালোবাসি। সেজন্য বলি ওকে আমি নেব, ও আসলে আমি নেব। কিন্তু এটা কোনোদিনও সম্ভব না, কোনো দিনও আসবে না। আপনার স্ত্রী যদি এরকম একটা ভালোবাসা থাকে, আপনি কি? হ্যাঁ, তার আছে। সেও একইভাবে একজনকে ভালোবাসে? সে একজনকে ভালোবাসতো, সে তাকে বিয়ে করে না, বিদেশে আমাকে বিয়ে করছে। এটা আবার আমি কিভাবে জানছি? আমি যখন ওকে বিয়ে করছি, কারণ আমি তো না, সে যদি, আপনার স্ত্রী যদি তার কাছে চলে যেতে চাইলে আমি দিয়ে দিব। কারণ আপনার বাচ্চা কাচ্চা আছে? আমার একটা ছেলে আছে। দেখেন, মানুষের আমি আর সময় দিতে পারছি না, আমি অত্যন্ত দুঃখিত। আমি একটা জিনিস আপনাকে বলি, হয়তো আপনার অনেক কিছু মিলে যাবে। প্রথম কথা হচ্ছে যে বয়সের দিক থেকে আমরা প্রায় সমসাময়িক। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে যেটা যে
বৈবাহিক সম্পর্কের জায়গা থেকে যখন একটা কমিটমেন্টের শুরু হয় তখন শুধুমাত্র এটা কমিটমেন্ট থাকে না, এটা একটা ডিপেন্ডেন্সির জায়গা ক্রিয়েট হয়। আপনার বিয়ে হয়েছে মাত্র 2 বছর বোধহয় না? জি জি। সো এটা হয়তো আরো সময় নেবে, 2 4 5 10 বছর পরে হয়তো এই ফিলিংসটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমি চাই আপনি বের হয়ে আসেন। বের হয়ে অলরেডি এসে পড়ছি অলরেডি, বিউটিফুল। কিন্তু জাস্ট ভালোবাসার কথাটার ক্ষেত্রে আমি বুঝতে মনের পেরেছি, কাছে এই আমি হয় বুঝতে যে পেরেছি। শুধু আসতো। একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু ভালোবাসা থাকে, কিছু কিছু পাওয়া না পাওয়ার ব্যাপার থাকে, সেটা সারাটা জীবনে হয়তো অব্যক্ত থাকে, মনের কোণে থাকে। ওই মানুষটা সামনাসামনি আসলে তখনও হাত পা কাঁপতো, এখনও কাঁপবে, হয়তো ভবিষ্যতেও কাঁপে। কিন্তু এর বাইরেও প্রাতিষ্ঠানিক যে সম্পর্কগুলো সেগুলোকে সবসময় ভ্যালু দেওয়া উচিত, রেসপেক্ট করা উচিত, এবং ওগুলোকেই সবসময় মূল্যায়ন করা উচিত। আর গুরু ও আর কিছু জিনিস না পেয়েই সুন্দর। জি জি জি। আপনি হয়তো তাকে জীবনে পেলে আপনার এই প্রেমটাই এটা অনুরাগটা থাকতো না, এটা থাকতো না। এটা আমি বলতেছিলাম এখানে জি। যে একটা সুখ আছে ভালোবাসার মধ্যে, সেটা কি যে ভোগে নয়, ত্যাগে সুখ। জি। আমি এইখানেই খুশি যে ও যদি অনন্য আমার মানুষ কাছে হয়ে থাকতো। ওঠার সুযোগ থাকে, এবং সৃষ্টিকর্তা হয়তো আমাদেরকে এভাবেই এইভাবেই তৈরি সৃষ্টি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ খুব চমৎকার একটা গল্প আপনি আজকে এখানে বলেছেন। গুরু এখানে আমার বউ স্ত্রীর কথাটা একটু বলি। জি। আমার স্ত্রী যেটা বললাম যে ওর সম্পর্কে আছে, হয়তো বলবো যে তুমি এটা কেন বললা, তা আমি বললাম আমি বলতেছি এই জন্য আমি যখন বিয়ে করছি, কারণ আমি বিয়ে সম্পর্ক ছিল, ওরা থাকতেই পারে, এই যুগের ব্যাপার। আমি ফোনের কল রেকর্ড চালু করে রাখছিলাম আর অজস্র মিনিট রাখতাম। ও তো ওর মায়ের সাথে কথা বলতো, ওর বোনের সাথে বলতো, আত্মীয় স্বজনের সাথে বলতো না। তো প্রথম কলে ওর মায়ের সাথে ছিল, মা ও কি ফোন করছিল? তো ওর মা বলছে হ্যাঁ করছিল। কিছু বলছে? কাঁদছিল। এই কথাটা ওর মা বলছে। ওর বোনের সাথে ওই ব্যাপারটা বলছে। আমি সেগুলি সব যখন ডগন ছিল, আমি সব ওর একদিন প্রশ্ন করলাম রাতে, তোমার একটা অতীত আছে? ও অস্বীকার করলো। তাই আমি যে অস্বীকার করো, মিথ্যা বলার দরকার নেই তো। কেন? আমি যে আমার কাছে প্রমাণ আছে তো। সে তো স্বীকার করে, পরে আমি রেকর্ড শুনাইছি। পরে তো বলেছে ঠিক আছে, তুমি তো জেনে গেছো, আর এই নিয়ে আর কখনো কথা বলবো না। আমি যে ওকে ঠিক আছে। এই তাইলে এখানে তো অস্বীকার কিছু না গুরু। আসলে আমিও চাই, আমি এই যে বাড়ি এখনো গ্রামে বাড়িতে গেলে আমার ফোনটা ওকে দিয়ে দিই, তুমি দেখো, কোনো সমস্যা নেই। আরেক কথা হলো আমার ভালোবাসা, আমি তো ভালোবাসি, এই জন্য বলি সে আসলে আমি নেবো, কিন্তু সে যে কোনোদিন আসবে না এটা নিশ্চিত। কারণ আজকে একটা কেউ এই পৃথিবীতে কোনো মানুষ, ছেলে মানুষ হয়তো বা নিবে, কোনো মেয়ে কোনো ব্লাইন্ডকে বিয়ে করবে জেনে শুনে, এটা সম্ভব? আপনার এই গল্পের এখানেই শেষ হোক। চমৎকার একটা অনুভূতির জায়গাটা থেকে সবাই সবার মতো করে মূল্যায়ন করুক আজকের এই গল্পটা। আমার এই গল্পটা বলার উদ্দেশ্যটা বলে দেই সবার উদ্দেশ্যে, যে কেউ যেন আমার, বিশেষ করে আমার স্ত্রীর জন্যই বলতে আসা, সে যেন অন্য কারো কোনো কথা শুনে আমাকে ফোর্স না করে। আমাকে বললে আমি সরাসরি খোলা মনে আমার কথাটা আমি বলে দিব, সে যেন অস্বীকার মানে না করে। অন্য কারো কাছে শুনলে তো সন্দেহ হতো, কষ্ট হতো। আমার মুখ থেকে আমি অনলাইনে সারা পৃথিবীর মানুষকে জানাই দিয়ে তোমাকে জানিয়ে দিচ্ছি, তুমি আমাকে ভুল বুঝবা না।